কাল সারা রাত আমার জামাই আমার পা টিপে দিচ্ছে ভাবি। পায়ের ব্যথায় ঘুমাতে পারছিলাম না। আরে ভাবি, আমি অসুস্থ থাকলে তো আমার জামাই আমার সায়া ব্লাউজ পর্যন্ত ধুয়ে দেয়, বলেই একজন আরেকজনের গায়ে হেসে লুটিয়ে পড়ছে। প্রতিদিন বিকালে তানহাকে নিয়ে কোচিংয়ে আসার পর প্রায় প্রত্যেক ভাবিদের এসব অসহ্যকর কথা শুনতে হয় আমাকে। জুঁইয়ের আম্মু হঠাৎ পিছন থেকে ধাক্কা দিয়ে বলে ওঠে, কি হলো তানহার মা, এত চুপচাপ কেন? তুমিও কিছু বলো তোমার জামাইয়ের কথা। আমি এক দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিই, আমার তো বলার মতো কিছু নেই ভাবি। প্রতি 2 কিংবা 3 বছর বাদে একবার দেখা পাই আমি তানহার আব্বু। বাবা মা যখন থেকে প্রবাসী স্বামীর কাছে বিয়ে দিয়েছে, তীর্থের কাকের মতো চেয়ে থাকি কবে আবার তার সাথে দেখা পাব। জুঁইয়ের মা তখন বলে উঠল, তোমারই তো শান্তি, চাইলেই দেশে বসে 8-10টা প্রেম করতে পারো, জামাই টেরও পাবে না। আমার জামাই তো খালি সন্দেহ করে আমাকে, কি বলেন ভাবি? জামাই থাকতে প্রেম কেন করব? এত সুন্দর তুমি, বয়সও কম, কেমনে থাকো জামাই ছাড়া? নিজের রূপ যৌবন এইভাবে নষ্ট করিও না। তোমার জামাই বিদেশে কতজনের সাথে ঘুমায় তা কি তোমারে বলে? না জেনে মন্তব্য করা ঠিক না ভাবি। যদি তিনি পাপ করে তার কৈফিয়ত তিনি আল্লাহর কাছে দেবে। আমি কেন পাপের বোঝা মাথায় নেব? শোন, এই পাপ পুণ্যের ভাত নেই আজকাল। শ্বশুরবাড়ির মানুষ কোনোদিন আপন হয় না। নিজে ব্যাংক ব্যালেন্স করো, জমি জমা কেনো, না হলে যখন শুনবা জামাই আর একটা বিয়ে করছে তখন আমার কথা মনে কইরা পস্তাবা। আমি আর জুয়ের মার কথাই কান দিলাম না। তানহার বয়স যখন 3 বছর তখন শেষ এসেছিল তানহার আব্বু। এখন তানহার বয়স 5 বছর চলছে। বিয়ের পর থেকে 6 বছরে 3বার এসেছেন তিনি, তাও প্রত্যেকবার 3-4 মাসের বেশি থাকেননি। প্রত্যেকবার যখন তিনি আসেন আমার মনে হয় আমাদের নতুন বিয়ে হয়েছে। খুব অচেনা লাগে মানুষটাকে, তবে তিনি মানুষ হিসেবে খারাপ না। দেশে থাকলে অন্য ভাবিদের বরদের মতোই আমার খেয়াল রাখতো। বিয়ের আগে যে আমি প্রেম করিনি তা কিন্তু নয়, সত্যি বলতে লজ্জা নেই। কলেজ লাইফে একটা ছেলেকে খুব ভালোবাসতাম, কিন্তু সেম এজের রিলেশনে যা হয় আর কি। বিয়ে আর হয়নি। আহারে, ছেলেটা আমার বিয়ের দিন ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ছিল, কিন্তু কিছুই করার ছিল না আমার। এখন মাঝে মাঝে স্কুল আর কলেজের সেই বন্ধু বান্ধবীদের স্মৃতিময় দিনগুলোর কথা ভাবি। স্মৃতিগুলো খুব আঘাত করে আমাকে, ফিরে যেতে ইচ্ছে হয় ছেলেবেলায়। তানহা আমার একমাত্র মেয়ে, তানহার আব্বুর এখন একটা ছেলের শখ। আমার জীবন অনেকটা রূপকথার রাজারানীর মতো, অবশেষে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এরকম। তাই পরের বার একটা ছেলে হলে বাচ্চা নেওয়ার ঝামেলা থেকে বেঁচে যাই। কেননা অন্যান্য ভাবিদের মতো আমার অসুস্থ অবস্থায় খেয়াল নেওয়ার মতো কেউ থাকে না। নিজের ঔষধ নিজের কিনে খেতে হয়, নিজের সংসারের রান্নার বাজারে নিজের করতে হয়, তার উপরে শাশুড়ি ননদিনী কিংবা শ্বশুরবাড়ির অন্যান্য আত্মীয় স্বজনদের মন জগিয়ে চলতে হয়। বছরের পর বছর এভাবেই সন্তান লালন পালন আর পরিবারের দেখাশোনা করেই কেটে যায় আমাদের। দিন শেষে ভালোবেসে ভালোবাসি বলার মতো মানুষটা পাশে থাকে না। মুখে তুলে একবারের জন্য অন্য ভাবিদের বরেদের মতো খাইয়েও দেয় না। কিংবা ঈদ কুরবানিতে কেউ শপিং মলে নিয়ে যেয়ে নিজের পছন্দের শাড়ি চুড়ি কিনে দেয় না। আমার তো আগে শাশুড়ি আর ননদের জন্য কিনতে হয়, সবশেষে তানহার জন্য কেনাকাটা করে নিজের জন্য কিছু কেনার ইচ্ছাটা কেন জানি মরে যায়। টাকা পয়সার অভাব নেই আমার প্রবাসী স্বামীর, কিন্তু ওসবের মাঝে শান্তি খুঁজে পাই না আমি। এত প্রতীক্ষার পর যখন একবার স্বামী বিদেশ থেকে ফিরে তখন তিনি শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন নিয়ে এতই ব্যস্ত থাকে যে আমাকে আর সময় দিতে পারে না। যে কয়টা দিন দেশে থাকে দিন শেষে রাত্রের সময়টুকু তাকে কাছে পাই। তখন মনে হয় আমার আর তার সম্পর্ক শুধু বিছানার মাঝেই সীমাবদ্ধ। তবে আমি তানহার বাবার দোষ দিচ্ছি না, তাকেও তো আত্মীয় স্বজনের মন জগিয়ে চলতে হয়, না হলে গুরুজনদের কটু কথা শুনতে হবে। এতদিন পর দেশে এসে বউয়ের আঁচলের নিচে রইল। ননদ আর ভাসুরের ছেলেমেয়েরা ব্যস্ত থাকে তাদের মামা কিংবা চাচা বিদেশ থেকে কি এনেছে তাই নিয়ে। কোনটা আনতে বলে আনা হলো না, কে কোনটা পায়নি সেই অভিযোগ নিয়ে। মাঝে মাঝে অনেক অভিযোগের বোঝা আমার মাথায়ও পড়ে। আমি নাকি বিদেশি জিনিস বাপের বাড়ি নিয়ে যাই, বিয়ের আগে তিনি নাকি এমন ছিলেন না। তবে আমি তো জানি আমার আর তার সম্পর্ক কতটা ফরমাল। শেষবার যখন তানহার আব্বু এসেছিল সামান্য কিছু বিদেশি চকলেট আমার বোনের ছেলেমেয়েদের দেয়, আমার শাশুড়ি আমাকে অকথ্য ভাষায় অপমান করে। সেদিন খুব কেঁদেছিলাম আমি। মুখ বুজে সংসার টিকিয়ে রাখতে সবকিছু সহ্য করতে হয় আমাদের মতো নারীর। আমাদের মতো বিবেকবান মেয়েরা আর যাই পারুক সংসার ভাঙতে পারে না। আমার উচ্চস্বরে হাসতে নেই, আবার পরপুরুষের সাথে দাঁড়িয়ে কথা বলতে নেই।
তাহলেই যে মানুষ কথা তুলবে। তানহার মার স্বামী বিদেশে থাকে আর সে অন্য পুরুষের সাথে হাসাহাসি করে। এইসব অপবাদ যে কতটা যন্ত্রণাদায়ক বুঝি আমি। আমাদের মতো প্রবাসী স্বামী স্ত্রীদের কান্না শুধু রাতের বালিশের মাঝেই সীমাবদ্ধ থাকে। ভাবতে ভাবতে তানহার কোচিং ছুটি হয়ে যায়। এখন বাসায় ফেরার পথে বাজার আর শাশুড়ির ঔষধ নিতে হবে। রাতের রান্না করে তানহাকে পড়াতে হবে। তারপর বাসার প্রয়োজন বুঝিয়ে দিয়ে একবার যদি তানহার আব্বুর ফোন পায়, তারপর আবার সকাল ফজরের নামাজের পর সবার জন্য নাস্তা বানিয়ে তানহাকে নিয়ে স্কুলে আসবো। আবার বিকেল হবে, ভাবিদের গল্প শুনবো কোচিংয়ে এসে। তারপর আবার রাত হবে, চোখের অশ্রুও ফুরিয়ে যাবে। একদিন বুড়ি হয়ে যাব, কিন্তু আমার গল্প সবার অজানাই থেকে যাবে।